লেখা না, এই বিষয় সম্পর্কে আমাদের যারা তথ্য প্রযুক্তিবিদ তারা নিশ্চিতভাবেই কথাটি বলেছেন যে এটি কোনোভাবেই তার লেখা না। হতে পারে রাজীব কোনো না কোনো বিষয়ে কোনো না কোনো ক্ষেত্রে কখনো না কখনো হয়তো কোনো বিষয়ে মন্তব্য করেছেন, সমালোচনা করেছেন অথবা মতামত দিয়েছেন, এটা কিন্তু যে কেউ যে কোনো সময় ব্লগের মধ্যে করতেই পারে। কিন্তু যে বিষয়গুলো জনগণের সামনে তুলে ধরা হবে এবং যে ভাষায় এবং যে নোংরামির মাধ্যমে তুলে ধরা হয়েছে, এগুলো যে তার না, এই সম্পর্কে আমরা অন্তত যারা প্রযুক্তি নিয়ে কাজ করে তারা নিশ্চিত যে এই কাজগুলো পরিকল্পিতভাবে করা হয়েছে এবং উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে যে এই বিষয়গুলোকে অবলম্বন করে শাহবাগে যে গণজাগরণটা হয়েছে এটিকে একটি বিভ্রান্তির দিকে নিয়ে যাওয়া, এবং সেটাতে কিন্তু তারা বেশ কিছুটা সফলতা অর্জন করতে সক্ষম হয়েছে। ধন্যবাদ জনাব মোস্তাফা। জনাব নির্জন, আপনি অন্য প্রসঙ্গে যাওয়ার আগে আমি রাজীবের ব্লগ থেকে একটা প্রশ্ন আপনাকে করব। জনাব জাব্বার বলছেন যে একটা যুক্তি দিচ্ছেন যেটা মৃত্যুর পরে আসছে, সেটার যুক্তি হিসেবে বলছে যে এই ধরনের টেক্সট কেউ টাচ করে নাই, এই বিষয়টা কেউ টাচ করে নাই, এটা মৃত্যুর পর আসছে। রাজীব যেভাবে ব্লগ লিখেছে তাতে অনেকেই কমেন্ট করার কথা। আমার প্রশ্ন আপনাকে, এটা ছাড়া আর কোনো আর্গুমেন্ট কি আমরা দিতে পারি? এখানে কি ডেট থাকার কোনো স্কোপ আছে? অটোমেটিক ডেট থাকার কোনো স্কোপ আছে? যেমন ফটো তুললে একটা ডেট হয়, টেলিফোনে SMS একটা ডেট হয়, অনেক রকমের ডেট কিন্তু অটোমেটিক এসে যায়। এখানে কোনো সুযোগ আছে কিনা? ব্যাপারটা হচ্ছে যে রাজীব বা থাবা বাবা নামে যে ব্লগটা ওখানে প্রচার করা হয়েছে তার বলে, সেটা অ্যাকচুয়ালি wordpress.com এ। wordpress.com হচ্ছে ওয়ার্ডপ্রেস এই পৃথিবীতে সবচেয়ে পপুলার একটি ব্লগ ইঞ্জিন, যেটা আসলে আপনি ইচ্ছা করলে আপনি নিজের ব্লগেও ইনস্টল করতে পারেন। আপনার ব্লগ আপনার পার্সোনাল নামে দেখালে আপনার জাহাঙ্গীর.com, ওখান থেকে আপনি ওয়ার্ডপ্রেস চালাইতে পারেন। এখন যে প্রবলেম যেটা হয় যে ওয়ার্ডপ্রেসে একটা সুবিধা আছে যে আপনি যে কোনো পোস্ট ডেট, যেমন আমার নিজের ব্লগে 1980 সালে 21শে জুন আমার জন্ম, আমি সেই দিন একটি পোস্ট দিয়ে রেখেছি। আমি আমার যেদিন জন্ম হলো সেদিন আমার পোস্ট দেওয়ার কথা না, আমি দিয়েছি এবং বলেছি কি এই দিন আমি জন্মগ্রহণ করেছি। ব্যাপারটা আসলে খুবই ইজি। আর একটা যে বিষয়টা বলে গেলেন যে এটা পাকিস্তান থেকে পোস্ট হয়েছে কিনা, এটা অনেকে বলছেন, এটা আসলে হাইড করা আমি খুবই সহজ আপনার চোখের সামনে একটা উদাহরণ দিয়ে দিতে পারি। বাংলাদেশে এই মুহূর্তে যেমন ইউটিউব আনুষ্ঠানিকভাবে বন্ধ, তার মানে কি সবাই ইউটিউব ইউজ করতেছে না? করতেছে। কিভাবে? প্রক্সি সার্ভার, যে আমি গভর্নমেন্ট যেটাকে ব্লক করে রেখেছে ওটাকে বাইপাস করে অন্য একটা ওয়ে দিয়ে যাচ্ছি। একইভাবে পৃথিবীর যে কোনো সাইটে মোটামুটি প্রক্সি দিয়ে অ্যাক্সেস করা যায়। সো ওইভাবে আপনি কখনোই বলতে পারেন আসলে কোথা থেকে এটা অ্যাক্সেস করা হচ্ছে। প্রুফ করা যায় কিভাবে? এক, যেখানে ওটা হোস্ট করা আছে wordpress.com এ। wordpress.com যদি একটা ডিক্লারেশন দেয় যে সম্ভাব্য এই আইপি অ্যাড্রেস গুলো থেকে এখানে অ্যাক্সেস করা হয়েছে, পার্টিকুলার সেই আইপি অ্যাড্রেস গুলো ধরে ধরে যদি আমরা ইনভেস্টিগেট করা শুরু করি, তখন আমরা আলটিমেটলি সোর্সটার কাছে যেতে পারবো, কিন্তু খুবই দীর্ঘমেয়াদী একটা প্রক্রিয়া হবে। বাট বিষয় সেটা না, যেটা আসলে মানে ঘটেছে এই ডেট গুলো যে কোনো সময় আপনি যে কেউই চেঞ্জ করে ফেলতে পারে যদি অ্যাক্সেস থাকে ওখানে। আচ্ছা, ধন্যবাদ। যারা এই কাজটা করেছে, আমি আরো কিছুক্ষণ রাজীবের এক্সাম্পলে থাকবো যাতে দর্শকের বুঝতে সুবিধা হয়, যাতে কেসটা সবাই জানে। যারা এই কাজটা করেছে সেটা পাকিস্তান থেকে হোক, লন্ডন থেকে হোক, বাজারে দুটো দেশের কথা বলা হচ্ছে, তো তারা কি এতই বোকা যে এটা মুহূর্তে ধরে ফেলবে বাংলাদেশের লোক যেটা মৃত্যুর পর অ্যাড করা হয়েছে? তারা কোন কারণ এটা করতে গেল? না, জাহাঙ্গীর বিষয়টা যেটি ছিল সেটি হচ্ছে যে তারাও তথ্য প্রযুক্তি বোঝে, সবই ঠিক আছে, কিন্তু এই কাজটি করার ইমিডিয়েট যে বেনিফিটটা তার পাওয়া সেটা তো সে পেয়ে গেছে। কারণটা হচ্ছে আমরা যখন এটি নিয়ে আলোচনা করছি পরে ধরা পড়লেও, হ্যাঁ, ততদিনে রাজীব ইস্যুতে কিন্তু যা সর্বনাশ হওয়ার বাংলাদেশের তা হয়ে গেছে। যতটুকু পর্যন্ত ড্যামেজ হওয়া উচিত ছিল, এখানে একটি বিষয় লক্ষ্য করা বিষয়, ইভেন এটির পেছনে কাজ করেছে জামাত শিবির, এটি অলমোস্ট প্রায় সকলে নিশ্চিত। এখন নিশ্চিত হয়েছে আমরা যে রাজীবকে খুন করেছে জামাত, অনেক কিছু একেবারে এখন বেরোচ্ছে, অনেক কিছু বেরোচ্ছে। কিন্তু লক্ষ্য করবে যে এই ঘটনার পরে জামাতকে দেখতে পারে না সেই ইসলামী মহল কিন্তু রাস্তায় নেমে আসছে, এবং রাস্তায় নেমে এসছে কি তাৎক্ষণিকভাবে যে প্রতিক্রিয়াটা হওয়া, ওই তাৎক্ষণিক প্রতিক্রিয়াটা কিন্তু সৃষ্টি করা সম্ভব হয়েছে। কারণ ও তো খুঁজতে যায় নাই যে থাবা বাবার নামে এই পোস্ট কবে কোথায়, ওই বিচারে যায় না, বিচার করতে যায় না, সেটা পরে হচ্ছে। হ্যাঁ, পোস্টমর্টেমটা পরে হচ্ছে। রাইট, বাইতুল মোকাররমে ওই শুক্রবারের ঘটনা যেটা হয়েছে, সেই ঘটনা যারা দেখেছেন তাদের 99.9% ব্লক কাকে বলে জানেই না, অথবা এটি কবে পোস্ট হয়েছে এটা তার কোনো বিষয়ই নেই। যেটি দেখেছি সেটি হচ্ছে আমাদের পত্রিকায় ছাপা হয়েছে, ইনকিলাবে ছাপা হয়েছে, এটাই হচ্ছে ওই বেটা নাস্তিক, ওই বেটা ক্রিমিনাল, ওকে ধর।
সব সর্বনাশটা যেটা হওয়া সেটা হয়ে গেছে। কাজে এটা এইটুকুই তাদের পারপাস ছিল। মূল প্ল্যানেরই অংশ এটা, একদম যে আমার এটা এইটুকুই আমার দরকার, এইটুকু আমার অ্যাচিভ করা দরকার, এবং সেইটুকুই অ্যাচিভ করার জন্য আমার যা যা করতে হবে ওই কাজটা কিন্তু সেই জন্য করা হয়েছে। আলটিমেটলি যেমন ধরেন সাইদিকে চাঁদে মুখ দেখা গেছে, এটা মানুষের কাছে এখন স্পষ্ট হয়েছে, কিন্তু একদিনের যে সর্বনাশ হওয়ার সেই সর্বনাশ তো ঘটে গেছে। একদিন যাদেরকে বিশ্বাস করানো যাবে ওটা তো করানো হয়ে গেছে, তার পরের দিন যা হবার হবে। এটা হয়তো ওয়ান ডে বিজনেস হিসেবে। দিস ইজ সামথিং যেটা ইমিডিয়েটলি এক্ষুনি একটা প্রতিক্রিয়া দরকার, ওই কাজটা আমি সম্পন্ন করছি এবং সেই কাজটাই করা হয়েছে। তাহলে এই বিপদটা ব্লগের থেকে যাচ্ছে, মানে ওয়ান ডে বিজনেস, ইমিডিয়েট রিঅ্যাকশন, অনেক কাজ হতে পারে। এটা থেকে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সত্যিকার অর্থে আমাদের জনগণের সাংস্কৃতিক মান, শিক্ষার মান, এর মধ্যে অ্যাক্সেসের মানটা হতে না পারে। বাংলাদেশে এই অবস্থাটা আজকে যে অবস্থাতে, তার চাইতে হয়তো 10 গুণ ভয়াবহ হতো আরো 10 বছর আগে। এখন তার কমতে এসছে, কারণ বাংলাদেশের শিক্ষার হার বেড়েছে, বাংলাদেশের বহু লোক এখন ব্লগ বুঝে, বাংলাদেশের বহু লোক এখন অনলাইনে নিজে সম্পৃক্ত হয়। এইটির সংখ্যা যখন আরো বাড়তে থাকবে তখন কিন্তু বিপদটা কমতে থাকবে। অর্থাৎ ততদিন পর্যন্ত আমাদের এই ভয়টা থাকবে, এই রিস্কটাও থাকবে যে আমরা এরকম বিপদ আরো পড়তে পারি কিনা। আমরা মনে আছে রামুতি যে ঘটনাটা, ওটা ফেসবুক, এক্স্যাক্টলি সেই ফেসবুক। এবং ফেসবুক মানে কি, একজনের নামে একটি ছবি এনে ট্যাগ করে দিয়ে দেওয়া হয়েছে এবং তার মাল্টিপল কপি হয়ে যাচ্ছে, রাইট, এবং সর্বনাশ যে হওয়ার তো হয়ে গেছে। সেম থিং। তার মানে হচ্ছে যে বেসিক্যালি এই সামাজিক যোগাযোগ নেটওয়ার্কের মধ্যে আমি যে আপনার সর্বনাশ করতে পারবো না, এটা কিন্তু না। সুতরাং বোঝার বিষয়টা হচ্ছে, আমি যখন সামাজিক যোগাযোগ নেটওয়ার্কে বসবাস করি তখন আমাকে বুঝতে হবে যে আমাকে সর্বনাশ করার মতন অবস্থা আছে। আমি আপনার ব্যক্তিগত একটা এক্সাম্পল দিই, তাহলে আপনার জন্য সুবিধা হবে। প্লিজ। আমি ফেসবুকে এখন প্রায় 17,000 লোকের সাথে সম্পর্কযুক্ত বন্ধু হিসেবে, কিন্তু শুরুটা যেভাবে হয়েছে এটা ভয়ঙ্কর। ভয়ঙ্করটা হচ্ছে এই, একদিন এটি পত্রিকার এক সাংবাদিক বন্ধু আমাকে বললেন, জাব্বার ভাই আপনি তো আপনার অ্যাকাউন্টটা খুব চমৎকার মেনটেন করতেছেন। আমি কিসের অ্যাকাউন্ট? ফেসবুকের অ্যাকাউন্ট। আপনি ভাবছেন প্রথমে ব্যাংক অ্যাকাউন্ট, হ্যাঁ এরকমই কিছু একটা হবে, ফেসবুক অ্যাকাউন্ট। কেন? বলে আপনার বন্ধুর সংখ্যা প্রায় 3,500-এর উপরে উঠে গেছে, আপনি এদের সাথে আমার দেখে আপনি খুব নিয়মিত পোস্ট দিচ্ছেন, স্ট্যাটাস আপডেট করছেন, এইসব কি বিষয়? আমি তো এখন পর্যন্ত ফেসবুক অ্যাকাউন্টই করিনি, আমি তো টুইটারে একটু চর্চা করি, বাট ফেসবুক করিনি। বলে না, এই তো আপনার আইডি। ইমিডিয়েটলি আমি যখন দেখলাম যে হ্যাঁ 3,500-এর উপরে আমার বন্ধু আছে, এবং এই বন্ধুর আমার অ্যাকাউন্টের মধ্যে আমার ছবি ব্যবহার করা হয়েছে, আমার বায়োডাটাতে আমার ওয়েবসাইটে যে ডেটাগুলো আছে সমস্ত ডেটা ওখানে দিয়ে দেওয়া হয়েছে, এবং আমি ওয়েবসাইটে একটা সুবিধা এনে দিয়েছে। হ্যাঁ, তার মানে সমস্ত তথ্য পাওয়া যাচ্ছে ওখানে, আমার ছবি ওখানে আছে, অনেকগুলো ছবি সে ওখানে দিয়ে, এবং সেগুলো লিঙ্ক করা যায় একেবারে। এবং পাশাপাশি যে কাজটা করেছে, আমি টের পেলাম যে অমুককে পছন্দ করি, আমি তো অমুককে পছন্দ করি না। তখন আমি বুঝতে পারলাম যে সামবডি এই অ্যাকাউন্টটি মেনটেন করেছে। এবং এই প্রসঙ্গে আমি একটি কথা বলতে চাই, এরকম সিচুয়েশন বহুজনের আছে। সেরকম পরিস্থিতিতে কিন্তু আমি সহায়তা নিতে পারি। সহায়তা কার নিতে পারি? ফেসবুক কর্তৃপক্ষের সহায়তা নিতে পারি। আমি যে কাজটা করলাম, ইমিডিয়েটলি আমি ফেসবুক অথরিটিকে জানালাম যে আমি না, হ্যাঁ আমি হচ্ছে আমি যখন ফেসবুক আমাকে যেটা বললো যে আমি মানে জাস্ট ইট টুক অ্যারাউন্ড 48 আওয়ার্স, 48 ঘন্টার ভিতরে ফেসবুক আমার জানালো যে তোমাকে আমি এই অ্যাকাউন্টের কন্ট্রোল দিতে পারবো না, কিন্তু একটি কাজ করতে পারবো, এই হিসাবটা আমি বন্ধ করে দিতে পারবো। জি, ধন্যবাদ। আপনার কথা সূত্র ধরে আমি ভাবছি দর্শকদের উদ্দেশ্যে বলবো যে নকল ফেসবুক থেকে সাবধান, কারণ দেখা যাচ্ছে যে মোস্তফা জাব্বারের মতো অতি পরিচিত ব্যক্তিরও যখন নকল ফেসবুকে 3,500 4,000 বন্ধু জুটে গেছে, তখন বুঝতে হবে যে বাংলাদেশের অনেকের ফেসবুকের নিয়েও চিন্তা ভাবনা করা উচিত। যাই হোক, আমি যারা নির্ঝরের কাছে আরেকটা বিষয় নিয়ে আসি, আমরা রাজীবের প্রসঙ্গটা ওখানে শেষ করি। সেটা হচ্ছে আমাদের একটা ধারণা যে ব্লগের ঢুকতে হলে, ব্লগের পড়তে হলে তার একটা মেম্বারশিপ আছে, সবাই এই জগৎ, এই গ্রুপের লোকরা, বিভিন্ন গ্রুপ আছে জগতের না, এবং তার কোড নাম্বার আছে, সেই কোড নাম্বার দিয়ে সে ঢুকতে পারে। তাহলে এটা 2 নম্বরে হওয়ার সুযোগটা কোথায়? এখন মানে আপনার যে বিষয়টা হলো যে ঢোকার কথা যেটা বললেন, সেটা আসলে যে আপনি যদি আপনি নিজের ব্লগটাকে, যেখানে আপনি কোনো নতুন কিছু অ্যাড করতে যান, সেই ক্ষেত্রে প্রয়োজন। কিন্তু আপনি যদি শুধু পড়তে যান, আপনার আসলে খুব কোনো কিছুর প্রয়োজন হয় না, কারণ এটা হচ্ছে যে পাবলিকলি ওপেন।
মানে কোন ব্লগগুলো ওপেন, যে পাবলিক ব্লগ যতগুলো আছে এখানে দেশের জনপ্রিয় যত ব্লগ বলেন বা ওয়ার্ডপ্রেসের কথা বললাম সবকিছু ওপেন পাবলিকলি। এখন এই যে পাসওয়ার্ডের যে কথা যেটা আসলো, শুধুমাত্র আপনি যে নতুন কোনো তথ্য অ্যাড করতে সংযোজন করতে চান, মানে মেম্বাররাই শুধু কমেন্ট করতে পারবে, কমেন্ট করতে পারবে, প্লাস নতুন তথ্য দিতে পারবে, তার নতুন পোস্ট দিতে পারবে। জি। কিন্তু পড়ার জন্য আসলে কোনো অ্যাকাউন্ট প্রয়োজন হয় না, যে কেউ করতে পারবে। তাহলে আমি যে মিস্টার এক্স যে পাকিস্তান বা লন্ডন থেকে রাজীবের নামে একটা ফুল ইমেজ ঢুকিয়ে দিল, তাকে কি পুরো জিনিসটা ম্যানুফ্যাকচার করতে হয়েছে A to Z? হ্যাঁ, সবকিছু কোথা থেকে কপি পেস্ট করছে। এখন তো হচ্ছে যে ডিজিটাল কন্টেন্ট যদি হয়, কিন্তু কপি পেস্ট করতে আসলে সাম মিলি সেকেন্ড, মানে সে অরিজিনাল রাজীবেরটাই ঢোকেনি না, কোথা থেকে কপি করে নিয়েছে। যেমন ধরেন যে আপনার যদি এই মুহূর্তে কোনো একটা ওয়েবসাইট আছে, ওখানে আমি আপনার সকল তথ্য পেয়ে গেছি, আমি জাস্ট সিলেক্ট করব, একটা কপি করব, আর একটা জায়গায় জাস্ট পেস্ট করে দেবো, দ্যাটস ইট। এটা আমার কতক্ষণ লাগবে? সাম সেকেন্ডস। জাপারে কি বলতে চাচ্ছিলেন? আমি বলতে চাচ্ছিলাম যে জাহাঙ্গীর, বিপদটা হচ্ছে এই জায়গাটাতে, আমি যখন এই ব্লগ সাইটের মেম্বার হতে যাচ্ছি তখন কিন্তু আমি লোকটা কে তার পরিচিতি নিশ্চিত করা দরকার নেই। আমি যে কোনো ইউজার নেম ইউজ করতে পারি, আমি মুস্তাফা জব্বার, আমি সলিমউদ্দিন হতে পারি, এবং আমি যে কোনো পাসওয়ার্ড ইউজ করতে পারি। অর্থাৎ আমার পরিচিতি নিশ্চিত করার বিষয়টা এখন পর্যন্ত ইন্টারনেটের জগতে এরকম একটা অবস্থায় দাঁড়ায়নি। ফলে ওই রাজীব যে কেউ হতে পারে। এবং আরেকটি বড় ভয় যে জায়গাটায়, সেটি হচ্ছে যে এখানে প্রোটেকশনটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে পাসওয়ার্ড রিলেটেড। ওকে, ইউজার নেমটা অলমোস্ট খুব কমন, এটা হ্যাক করা খুব কঠিন কিছু না। পাসওয়ার্ড গুলোর ক্ষেত্রে যেটি হয় সেটি হচ্ছে, দুনিয়াতে কিছু কিছু সফটওয়্যার আছে যে সফটওয়্যার গুলো সেকেন্ডে হয়তো লক্ষাধিক পাসওয়ার্ড ভেরিফাই করতে পারে, ক্রিয়েট করতে পারে, চেঞ্জ করতে পারে। এই ধরনের টেকনোলজি ইউজ করে কিন্তু আমি আপনার পাসওয়ার্ড নিয়ে নিতে পারি। এবং বহু ক্ষেত্রে যে আপনি আমার পাসওয়ার্ড নিলে আমার পাসওয়ার্ডের ভ্যালুই কি আর? তাহলে হ্যাঁ, তার মানে আপনি আর ঢুকতে পারবেন না, আমি ঢুকবো, আমি জাহাঙ্গীর হিসেবে ঢুকবো। সো আলটিমেটলি ইউ আর গন। সেই জন্য সেটা তো কোনো ভ্যালু রইল না। হ্যাঁ, সুতরাং সেই কারণে আমাদের এখানে আপনি প্রায়ই দেখবেন অমুক ওয়েবসাইট হ্যাক হয়েছে, ওকে, তমুক ওয়েবসাইট হ্যাক হয়েছে, এটা সরকারি বেসরকারি, একসময় আমরা শুনেছি র্যাবের ওয়েবসাইট হ্যাক হয়েছে। এই যে ঘটনাটা ঘটে, সেই ঘটনাটা হচ্ছে এই পাসওয়ার্ড হ্যাক করাটাই হচ্ছে ইম্পর্টেন্ট। জি, ধন্যবাদ জনাব মুস্তাফা জব্বার। প্রিয় দর্শক, আমরা এখন একটা সংক্ষিপ্ত বিরতি নেব, বিরতির পর আবার ফিরে আসবো আমাদের আলোচনায়। আশা